আজকে আমরা আলোচনা করব বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং কিভাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং কোথায় অ্যাপ্লাই হয় এই সমস্ত বিষয় আমরা দেখব, রাইট? আচ্ছা, তো এই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং ক্লিনিক্যালি প্রথম যে বিজ্ঞানী ইউটিলাইজ করেছিলেন তো তার নাম হচ্ছে রেমন্ড ডামাডিয়ন। এখন এই ম্যাগনেটিক রেজোন্যান্স যে ইমেজিং আছে, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংয়ে প্রধানত কি করা হয়? তোমরা জানো যে একটা পেশেন্টকে এমআরআই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়ার পরে তারপর তার মধ্যে কি করা হয় বা তাকে কি এক্সপোজ করতে হয়। সুতরাং যখনই এমআরআই মেশিনের মধ্যে কোনো পেশেন্টকে ঢুকিয়ে দেওয়া হয় তখন সেই পেশেন্টের বডিতে একটা হাই এনার্জি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়। কি দেওয়া হয়? হাই এনার্জি ম্যাগনেটিক ফিল্ড। সুতরাং হাই এনার্জি ম্যাগনেটিক ফিল্ড যেমন দেওয়া হয় তার প্রয়োজনীয়তা আছে। কেন এই হাই এনার্জি ম্যাগনেটিক ফিল্ড দেব সেটা আমরা দেখব এমআরআইতে, এবং তার সঙ্গে সঙ্গে লো পালস রেডিও ওয়েভ দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আয়োনাইজিং রেডিয়েশন এক্ষেত্রে দেওয়া হয় না। যেমন সিটি স্ক্যানে যেমন আমরা দেখি একটা আয়োনাইজিং রেডিয়েশন দেওয়া হয়, এক্স রে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো রকম আয়োনাইজিং রেডিয়েশন দেওয়া হয় না। এখন তোমাকে বুঝতে হবে যে এই হাই এনার্জি ম্যাগনেটিক ফিল্ড কেন দেওয়া হয় এবং লো পালস এই রেডিও ওয়েভ যেটা, তো সেটা কেন দেওয়া হয় সেটাই বুঝলে কিন্তু ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই বলি যে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংয়ের যেটা টার্গেট থাকে সেটা হলো আমাদের দেহতে যে ওয়াটার থাকে, তো সেই ওয়াটারকে এই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং টার্গেট করে। কেন? কারণ ওয়াটার মলিকুলের মধ্যে আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটম থাকে। কি থাকে? ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন অ্যাটম থাকে। এবং যে কোনো অ্যাটম, যেরকমভাবে অ্যাটমের মধ্যে যেমন নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, সুতরাং এই হাইড্রোজেন অ্যাটমের মধ্যেও কিন্তু প্রোটন থাকে। তো এই যে হাইড্রোজেন অ্যাটম যেটা আছে, যার মধ্যে যে প্রোটন আছে, এই প্রোটন কিন্তু স্পিন করে। এই প্রোটন কি করে? এই প্রোটন কিন্তু ঘুরতে থাকে, এই প্রোটন প্রধানত স্পিন করে। যেহেতু এই প্রোটন স্পিন করে, সুতরাং আমাদের বডিতে এনার্জি সম্পন্ন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে একটা লো ম্যাগনেটিক ফিল্ড এটা তৈরি হয়, রাইট? সো লো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তার মানে এই প্রত্যেকটা এইচ প্লাস যে অ্যাটম আছে বা প্রোটন আছে, এরা প্রধানত টাইনি ম্যাগনেট হিসাবে কাজ করে। এরা ছোট ছোট ম্যাগনেট হিসাবে কাজ করে। এটা হলো কনসেপ্ট। অর্থাৎ এই যে এইচ প্লাস যে প্রোটন আছে, এই এইচ প্লাস প্রোটন তার নিজের অ্যাক্সিসে কিন্তু ঘুরতে থাকে এবং তার ফলে ছোট ছোট ম্যাগনেট আমাদের দেহের মধ্যে তৈরি হয়। এই এইচ প্লাস প্রোটনগুলোই সেটা তৈরি করে। এবং হাইড্রোজেন বা ওয়াটার মলিকুলকে কেন টার্গেট করা হয়? কারণ আমরা জানি যে আমাদের দেহের অন্তত 70 থেকে 80% প্রধানত ওয়াটার, এবং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং যদি এই ওয়াটারকে টার্গেট করে তাহলে সহজেই আমরা আমাদের দেহেতে যে সফট টিস্যু আছে, যেমন আমাদের ব্রেন আছে, তার সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ড আছে, সেগুলোকে আমরা সহজেই কিন্তু ডিটারমাইন করতে পারি। এখন এই যে এইচ প্লাস যে প্রোটনগুলো আছে তাদের ওরিয়েন্টেশন বা তাদের মুভমেন্ট প্রধানত ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ এই যে টাইনি ম্যাগনেট যেগুলো বললাম, সেই ম্যাগনেটের যেহেতু বিভিন্ন রকমের সফট টিস্যু আছে, তাহলে তারা বিভিন্ন দিকে এই ম্যাগনেটিক ফিল্ড এক্ষেত্রে তৈরি হতে পারে। এখন ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে, মেশিন যেটা করে সেটা হচ্ছে হাই ম্যাগনেটিক ফিল্ড এক্ষেত্রে প্রোভাইড করে। যখনই হাই ম্যাগনেটিক ফিল্ড আমাদের দেহের মধ্যে যখন দেওয়া হবে তখন কি হবে? তখন এই যে টাইনি যে ম্যাগনেট যেগুলো, এইচ প্লাস যে প্রোটন যে ম্যাগনেট হিসাবে অবস্থান করছে, সেগুলো কিন্তু অ্যারেঞ্জড হয়ে যাবে। সেগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দিস ফিল্ড অর অপোজিট দিস ফিল্ড। সেনকে যখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখানে হাই এনার্জি ম্যাগনেটিক ফিল্ডে, তখন ঢুকিয়ে দেওয়া হলো। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে তার মানে অবভিয়াসলি এখানে প্রচুর পরিমাণে এনার্জি আছে। দেখো আমি এখানে আঁকছি, সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এখানে। সো এদিকে ম্যাগনেটিক ফিল্ড, এমআরআই প্রধানত এই ম্যাগনেটিক ফিল্ড প্রধানত আমাদেরকে প্রোভাইড করছে। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে যাচ্ছে, একটা হিউজ এনার্জি আমাদের বডির মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তো এই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি নর্থ, আর এখানটাকে আমরা ধরে নিচ্ছি সাউথ। ঠিক আছে, নর্থ পোল আর সাউথ পোল, আমরা জানি যে ম্যাগনেটে এই নর্থ পোল আর সাউথ পোল থাকে। তো
তো আমাদের বডিতে যে টাইনি যে প্রোটন যেগুলো ছিল, যেগুলো ছোট ছোট ম্যাগনেট হিসাবে যেগুলো অবস্থান করছিল, সেগুলো এইভাবে হ্যাপাচাটলি তাদের ওরিয়েন্টেশন বিভিন্ন দিকে ছিল। এখন যখনই এই ম্যাগনেটিক ফিল্ড যখন দেয়া হচ্ছে, তখন তারা কিন্তু অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দিস ফিল্ড। তাহলে দেখো এক্ষেত্রে যে ম্যাগনেট যেগুলো H+ যে প্রোটনগুলো ছিল, সেগুলো ধরে রাখো এইভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কি হয়ে যাচ্ছে? তারা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যখন এইভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে ধরে যাক এই দিকে তারা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এই দিকে যেগুলো হ্যাফাজার ছিল সেগুলো এইভাবে অ্যারেঞ্জ হয়ে গেল। তো ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, এইভাবে H+ প্রোটনগুলোকে অ্যারেঞ্জ করে দেওয়া। এবার আমরা কি দেব? শর্ট রেডিও ওয়েভ আমরা দেব। দেখো এখানে কি দিচ্ছি আমরা? রেডিও ওয়েভ। ধরে দেখ রেডিও ওয়েভ দিচ্ছি। তো যখনই এই রেডিও ওয়েভ পালস যখন আমরা দেব, তখন এরা যে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল এই H+ আয়নগুলো, সো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো এবার ডিসব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? তখন এরা কি হবে? ডিসব্যালেন্স হয়ে যাবে। তার মানে এখানে যেরকম ফিল্ড যেগুলো তৈরি ছিল, দেখো এই যে H+ আয়ন যেগুলো প্রধানত এইভাবে অবস্থান করছিল, আমি মুছে দিচ্ছি, দিলে তাহলে তোমরা বুঝতে পারবে। আগে যেরকম ওরিয়েন্টেশন ছিল, এখন তাদের ওরিয়েন্টেশন এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই ওরিয়েন্টেশন চেঞ্জ কেমন হতে পারে? আইদার এই ফিল্ডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে পারে, সুতরাং আইদার তাদের ওরিয়েন্টেশন 90 ডিগ্রি হতে পারে, অথবা 180 ডিগ্রি হতে পারে। যদি 90 ডিগ্রি হয় তাহলে ওরিয়েন্টেশন বা তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন হবে? হয়ে যাবে ফিল্ডে এই রকম হবে, অথবা এরকম হয়ে যাবে। তাহলে তাদের পজিশন কি হয়ে যাচ্ছে? এক্ষেত্রে হ্যাম্পার হয়ে যাচ্ছে। আবার যখন আমরা এই রেডিও ওয়েভকে সরিয়ে নেব, তখন এই H+ প্রোটনগুলো আবার কি করবে? তখন তারা আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইবে। যদি তারা আগের অবস্থানে ফিরে আসে, তখন দেখো যদি তারা আগের অবস্থানে ফিরে আসে, এই রকম কন্ডিশন থেকে যখন তারা আগের অবস্থানে ফিরে আসবে, তখন নিশ্চয়ই তারা কিছু এনার্জি এমিট করবে, কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তখন তারা এমিট করবে। তাহলে দেখো প্রোটনগুলো আবার কি হচ্ছে? আগের কন্ডিশনে ফিরে আসছে, এগুলো আবার আগের সিচুয়েশনে চলে আসছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী তারা সজ্জিত হচ্ছে, এবং তখন তারা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তখন তারা রিলিজ করবে। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তখন তারা এক্ষেত্রে রিলিজ করছে। সো দিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা যে রিলিজ করছে, তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবার কে ডিটারমাইন করবে? এটা ডিটারমাইন করবে কম্পিউটার। ডিটারমাইন করবে কে? কম্পিউটার। সো কম্পিউটার ডিটারমাইন করে তাহলে সে কিন্তু দেখে নেবে যে আমাদের দেহতে যে সমস্ত অর্গ্যানগুলো আছে, প্রকৃতপক্ষে তাদের কন্ডিশন কম্পিউটারে ইমেজে আমরা পেয়ে যাব। এবং কম্পিউটার যে ইমেজ দেবে, সেগুলো একদম 3D ইমেজ দিয়ে দেবে, এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে এক্ষেত্রে ইমেজ দিয়ে দেবে। কোনো সেকশন নয়, যে কোনো অ্যাঙ্গেল থেকে একদম কোনো অর্গানের ডিটেলস ইমেজ কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। এখন এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা MRI আমরা জানি প্রধানত ব্রেন এবং তার সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডের এক্সামিনেশানে বেশি ব্যবহৃত হয়। তো কেন ব্রেন এবং স্পাইনাল কর্ডের এক্সামিনেশানে প্রধানত এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কেন বেশি ব্যবহৃত হয়? দেখো প্রধানত যেটা সলিড যেগুলো, যেমন বোনস, তো বোনসে আমরা জানি যে ওয়াটারের পরিমাণ কম থাকে। তাহলে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং প্রধানত সেটাকেই টার্গেট করে, যে সমস্ত অর্গ্যানসের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার আছে। আবার দেখো ব্রেন এবং তার সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডে আমরা জানি যে ওয়াটার বেশি আছে, সুতরাং ব্রেন এবং স্পাইনাল কর্ড। তো ব্রেন এবং স্পাইনাল কর্ড তাহলে কোথায় থাকে? বোনসের ভেতরে থাকে। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ডে কি আছে? ওয়াটার বেশি আছে। তাহলে এই যে বোনসের ভেতরে যে অর্গ্যান আছে, আমি এখানে আঁকার চেষ্টা করছি। দেখো ধরা যাক এটা হচ্ছে আমাদের স্কাল আছে, এবং স্কালসের মধ্যে আমরা কি দেখব? আমরা স্কালের মধ্যে আমরা এক্ষেত্রে ব্রেনকে দেখতে পাচ্ছি। সুতরাং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কিন্তু এই বোনকে অতটা টার্গেট করে না, তুমি সহজেই ব্রেনের ইমেজকে তুমি পেয়ে যাবে। সুতরাং ব্রেনের ইমেজকে আমরা সহজেই পেয়ে যাব। তো এই যে ইমেজ হবে, এটা কিন্তু একদম 3D ইমেজ হবে। এবং MRI প্রধানত কোনো রকম রেডিও ওয়েভ এক্ষেত্রে ব্যবহার করা হয় না, সেই জন্য MRI কিন্তু অনেক সেফ, এবং তার সঙ্গে সঙ্গে যে ইমেজ যেটা পাওয়া যায় সেগুলো অনেক ক্লিয়ার ইমেজ পাওয়া যায় দেন সিটি স্ক্যান। তো MRI এর সাহায্যে শুধুমাত্র ব্রেন এবং স্পাইনাল কর্ডকে যে স্টাডি করা হয় সেরকম নয়, তার সঙ্গে সঙ্গে তুমি ব্লাড ফ্লোকেও তুমি স্টাডি করতে পারো।
এর সাথে সাথে কোনো টিউমার অথবা কোনো ক্যান্সারাস সেল এগুলোকেও কিন্তু আমরা সহজেই আমরা এমআরআই এর সাহায্যে সহজেই কিন্তু সেটাকে আমরা স্টাডি করতে পারি। এবং যখন এমআরআই করা হয় তখন কোনো রকম মেটাল প্রধানত বডিতে থাকলে তার এমআরআই করা হয় না। কেন কি? কারণ ম্যাগনেটিক যে ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ড যে হাই এনার্জি রিচ যে ম্যাগনেটিক ফিল্ড পেশেন্টকে দেওয়া হচ্ছে, তো সেই ম্যাগনেটিক ফিল্ড এই পেসমেকার বা এই ধরনের ডিভাইসকে নষ্ট করে দিতে পারে এবং সেই কারণের জন্যই এমআরআই করার সময় প্রধানত যাদের পেসমেকার থাকে আর কি, তো তাদেরকে এমআরআই করা হয় না। তাহলে তাদেরকে কি করা হয়? তাদেরকে সিটি স্ক্যান করা হয়। তাদেরকে যেটা করা হয় তো সেটা হচ্ছে সিটি স্ক্যান। তো এটাই হচ্ছে প্রধানত ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংয়ের কনসেপ্ট। এই জায়গাগুলো থেকেই প্রধানত প্রশ্ন আসে এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ফিজিওলজি যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট পোর্শন আছে, তো সেই বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট পোর্শনে কিন্তু এই এমআরআই আছে। তো এই আইডিয়াটা রাখবে, এরকমভাবে ছোট ছোট করে বিষয়গুলো পড়তে হবে, মূল জিনিসটা পড়তে হবে, জিসটা পড়তে হবে, যেগুলো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টে আছে মেন কনসেপ্টটা পড়তে হবে, আইডিয়াটা পড়তে হবে, কোথায় অ্যাপ্লাই হয় সেটা পড়তে হবে। তার সাথে আমি বায়োকেমিস্ট্রির বিভিন্ন পোর্শন যেমন আলোচনা করছি, তো সেই বায়োকেমিস্ট্রির বিভিন্ন পোর্শনের সঙ্গে সঙ্গে এরকম ছোট ছোট অংশ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে পিজি লেভেল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসের এই টপিকগুলো তোমাদের খুব দ্রুত কভার হয়ে যাবে। এবং মনে রাখবে এই সমস্ত টপিকগুলো খুঁজে পাওয়া সকল ফিজিওলজিতে প্রধানত পাওয়া যায় না। তো সেই কারণের জন্য এই ভিডিওগুলো তোমরা যদি দেখো নিশ্চয়ই তোমাদের অনেকটা হেল্পফুল হবে। দরকার হলে তোমরা ভিডিও পজ করে তোমরা এই নোটসগুলো লিখে নিতে পারো, নোটস তোমাদের দাঁড়িয়ে যাবে। ছোট ছোট করে নোট তৈরি করো, নিজের মতো করে নোট তৈরি করো। মাথায় রাখবে সেলফ নোট হচ্ছে বেস্ট নোটস, আমি এটা সবসময় বলি। এবং এখন তোমরা যে লেভেলে চলে গেছো, বিশাল যে তোমাকে পড়তে হবে বা কোনো গাইডেন্সে থাকতে হবে সেরকম নয়। তোমার কাছে যা নোটস আছে বা তুমি যেটা স্টাডি করছো, তোমার সেলফ স্টাডি কিন্তু সাফিসিয়েন্ট। তুমি নিজে যদি স্টাডি করে নিজের মতো করে যদি নোট করে তুমি যদি পড়াশোনা করতে পারো, এমসিকিউ যদি তুমি যদি ভালো করে সলভ করো, তাহলে এই এসএসসি এক্সামিনেশান ক্র্যাক করাটা আমার মনে হয় যে খুব একটা ডিফিকাল্ট হবে না। তো যাই হোক, সকলে ভালো থেকো, তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।